আসসালামু আলাইকুম, আমি মাসহারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি অনেকের কাছেই অবাস্তব মনে হতে পারে, কল্প কাহিনী মনে হতে পারে, গল্প মনে হতে পারে। কিন্তু আমরা যেটা বলে থাকি বা যেটা আমরা আগেও বলি যে আসলে যার সাথে ঘটে বা যে আসলে ঘটনাটি ফেস করে একমাত্র সে, এবং যারা হয়তো তার সাথে ঘটনাগুলো ঘটতে দেখেছেন বা তিনিও হয়তো কিছুটা ভুক্তভোগী, একমাত্র তারাই সেই ঘটনার গুরুত্ব, ভয়াবহতা এবং তাদের নিজের জীবনে তার প্রভাবটা বুঝতে পারেন। আর বাকিরা যারা আছেন, অর্থাৎ যারা শোনেন, তারা কিছুটা হয়তো ফিল করেন যদি তারা সে ব্যক্তিকে বিশ্বাস করেন। আর যদি বিশ্বাস নাই করেন তাহলে এটা একটা কল্পকাহিনী ছাড়া আর কিছুই মনে করবেন না তারা। আমিও আমাদের লিসেনারদের এতটুকুই বলতে চাই, আপনারা যারা বিশ্বাস করেন বা বিশ্বাস করতে চান সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, এবং যদি অবিশ্বাস করতে চান সেটাও আপনাদের নিজস্ব ব্যাপার। আমাদের কাজ হচ্ছে, আমাদের যদি কোনো ঘটনা ভালো লাগে আমরা সেই ঘটনাগুলোই আমাদের লিসেনারদের কাছে প্রকাশ করি বা বলি। সত্য বা মিথ্যা এটা নির্ণয় করার দায়িত্ব আপনাদের। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। আমাকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন বা যিনি আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন, আমি তার নাম উল্লেখ করছি না। তিনি বাধা দেননি, তিনি এই বিষয়ে কিছু বলেননি, কিন্তু আমি নিজের থেকেই আর কি তার নামটা উল্লেখ করছি না তার পার্সোনাল সেফটির জন্য। কারণ তিনি বর্তমানে বাংলাদেশেই আছেন এবং তিনি মোটামুটি পরিচিত মুখ বাংলাদেশের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন। আমরা ঘটনায় চলে যাই। আমি তার ছদ্মনাম দিচ্ছি রনি। রনি তার বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করে চাকরির জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, দৌড়াদৌড়ি করেন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তিনি আসলে কোনো চাকরি পাচ্ছিলেন না, বা যেসব চাকরির অফার তার কাছে আসছিল সেগুলোর বেতন এতই কম যে তার একার পক্ষেই সে বেতন দিয়ে চলা খুব টাফ। তিনি চিন্তা করতে থাকেন তিনি কি করবেন। এক পর্যায়ে তিনি আহ, বেশ কিছু মানুষের পরামর্শে একটা সিদ্ধান্ত নেন যে তিনি বিদেশে চলে যাবেন, এবং এটা নিয়ে তিনি কাজ করা শুরু করেন, কিভাবে তিনি যেতে পারেন বিভিন্ন উপায় খুঁজতে থাকেন। এবং আল্লাহর অশেষ রহমতে তার বিদেশ যাওয়ার একটা সুযোগ হয় এবং সেখানে গিয়ে একটা চাকরিরও ব্যবস্থা হয়ে যায়। তিনি আল্লাহ পাকের কাছে খুবই কৃতজ্ঞ ছিলেন এই বিষয়ে, কারণ সেই অবস্থা বা যে অবস্থার মধ্যে দিয়ে তিনি তখন যাচ্ছিলেন সেটা খুবই করুণ। যাই হোক, তিনি সবকিছু ঠিকঠাক করে সেই তার কাঙ্ক্ষিত বিদেশ যাত্রা শুরু করলেন। তিনি চলে যান জার্মানিতে। জার্মানিতে তার যেখানে চাকরি হয় সেটা হচ্ছে একটা শহরের একেবারে শেষ প্রান্তে একটা দোকানের স্টাফ, একটা গ্রোসারি শপের তিনি স্টাফ হিসাবে কাজ করেন, এবং তার থাকার ব্যবস্থাও হয় সেই গ্রোসারি শপের পাশেই একটা ঘরে। প্রথম প্রথম তিনি যখন সেখানে চাকরি শুরু করেন বা সেখানে গিয়ে থাকা শুরু করেন, তিনি মানিয়ে নেওয়ার খুবই চেষ্টা করছিলেন, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন খাবার দাবার, সবকিছুই তার প্রথম দিকে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরও তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। আসলে মানিয়ে নিতে হয়, এটা ছাড়া আসলে মানুষের আর কোনো উপায় নেই। আর এটা আমরা সবাই বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। ঠিক সেভাবেই রনি ধীরে ধীরে তার জীবনে অভ্যস্ত হতে লাগলেন। তিনি নিজেকে এটা বলে সাহস দিতেন যে আমি যদি এখন কষ্ট করতে পারি সেক্ষেত্রে আমার দেশে আমার ফ্যামিলি ভালো থাকবে, এবং হয়তো আমার ভবিষ্যৎটাও সিকিউর হবে এক্ষেত্রে। এখন যদি আমরা রনির সারাদিনের কর্মকাণ্ড বা সারাদিনে তার যে রুটিন সেটা যদি আমাদের লিসনারদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তার এই যে গ্রোসারি শপটা সেটা শহরের একেবারে কোণার দিকের একটা জায়গায়, যার একটু দূরেই ঘন জঙ্গল।
সেই গ্রোসারি শপটা সেখানে হওয়ার কারণ হচ্ছে অনেকেই সেই জঙ্গলে ক্যাম্পিং করতে আসেন। ক্যাম্পিং হচ্ছে এরকম একটা উম, আহ, ছুটি কাটানোর উপায় বা ঘুরতে আসার উপায়। বিশেষ করে আমেরিকানরা ক্যাম্পিং করতে খুবই পছন্দ করেন, এবং আহ, রনি ভাই যেখানে থাকতেন বা যে এলাকায় ছিলেন সে এলাকাতেও সেই জঙ্গলের ওই জায়গাটা ক্যাম্পিং এর জন্য খুবই বিখ্যাত ছিল। লোকজন তাদের ছুটিতে তাঁবু টাবু সবকিছু নিয়ে চলে আসতেন সেই জঙ্গলে। সেই জঙ্গলে তারা শহরের সকল আধুনিকতা ছেড়ে 2-3 দিন সেই জঙ্গলেই বসবাস করতেন। এটা এক ধরনের থ্রিল বা মজা। যাই হোক, এখন তারাই ছিল আসলে মেইনলি রনি ভাইয়ের দোকানের কাস্টমার। তিনি তার দোকানের তাঁবু বা স্লিপিং ব্যাগ, অন্যান্য যেসব প্রয়োজনীয় সরঞ্জামাদি যা ছিল সেগুলো বিক্রি করতেন। সকালবেলা তার মালিক থাকতেন গ্রোসারি শপে, এবং আরো 2জন কর্মচারী ছিল। তারা সন্ধ্যা পর্যন্ত থাকতেন সেখানে। এরপর তারা 3জন চলে যেতেন, কারণ তাদের সবারই থাকার জায়গা ছিল বা পরিবার ছিল সেখানে। কিন্তু রনি ভাই যেহেতু একলা এবং তার সেরকম থাকার জায়গাও ছিল না, তাই তাকে সেই গ্রোসারি শপের পাশে যে একটা খালি রুম ছিল, স্টোর রুমের পাশে, সেখানে তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি সন্ধ্যা পর্যন্ত তার কর্মচারী বা কলিগদের সাথে থাকতেন। কিন্তু এরা যখন চলে যেত তখন তার খুবই একা লাগতো। মানুষ যখন কারোর সাথে কথা না বলতে পারে, সেটা তার জন্য আসলে খুবই পেইনফুল একটা জিনিস। সন্ধ্যার পর থেকে তার করার কিছুই থাকতো না। তিনি একা একা কতটুকু সময় কাটাবেন। তিনি ভোর হওয়ার অপেক্ষা করতেন, কখন সকাল হবে, কখন লোকজন আসবে, তিনি আবার মানুষ দেখতে পারবেন। এটা ছিল তার প্রত্যেক দিনের রুটিন। ধীরে ধীরে রনি ভাই ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে যেতে লাগলেন, এবং সেই আশেপাশে দূর দূরান্তে কিছু ফ্যামিলি থাকতো বা বাসা বাড়ি ছিল, যেখান থেকে লোকজন মাঝে মধ্যে কেনাকাটা করতে সেখানে আসতো। তো সেখানেও বেশ কয়েকজন লোকের সাথে তার পরিচয় হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে রনি ভাই সেই জার্মানিতে গিয়ে তার লাইফস্টাইলটা কিভাবে তিনি শুরু করছিলেন বা কিভাবে তিনি থাকছিলেন। এবার আমরা ঘটনায় প্রবেশ করব। যে অদ্ভুত অশরীরী ঘটনা তার সাথে ঘটেছিল সেই জায়গায়, সেই জায়গার ঘটনাটি আমরা আপনাদের শোনাবো। জার্মানিতে যাওয়ার প্রায় 1.5 বছর পরের ঘটনা। এই 1.5 বছরে রনি ভাই মোটামুটি সেই জায়গায় সেটেলড হয়ে গেছেন, পরিবেশের সাথে খাপ খেয়ে নিয়েছেন, নিজের একটা রুটিন তিনি নিজে তৈরি করেছেন। অবসর সময়টা তিনি বিভিন্ন কাজ করে সময় কাটান। এভাবেই চলছিল। একদিন রাত 8টা, সাড়ে 8টার দিকে তিনি তার গ্রোসারি শপটা অফ করে সেই পাশেই যে স্টোর রুমের পাশে সেখানে তার যে থাকার যে জায়গা সেখানে এসে তিনি বসলেন। রেস্ট নিচ্ছিলেন তিনি নিজের মতো। আর বাইরে বাতাস হচ্ছিল খুব। তিনি রাতের খাবার শেষ করে শুয়ে পড়বেন, এ ধরনের তার চিন্তা ভাবনা ছিল। তো তিনি রাতের খাবার শেষ করে যখন শুতে যাচ্ছেন, তখন হঠাৎ তার মনে হলো কেউ একজন এসে তার দরজায় ধাক্কা দিল বা নক করলো। প্রথমবার যখন এই শব্দটা হলো তিনি মনে করলেন যে না, সেটা হয়তো তিনি ভুল শুনেছেন। সেই নক করার বেশ কিছুক্ষণ পর 2টা নক হলো। কেউ যদি কোনো মানুষ যদি দরজায় এসে নক করে, আঙুল দিয়ে টোকা দেয়, সেক্ষেত্রে যে ধরনের শব্দ হয় এরকম শব্দ। তিনি একটু অবাক হলেন, কারণ এই সময়টাতে কেউ সাধারণত এখানে আসে না। আর যারা ক্যাম্পিং করতে জঙ্গলের ভেতরে যায় তারাও বের হয় না। তো তিনি একটু অবাকই হন। তারপরও তিনি এগিয়ে যান দরজা খোলার জন্য, কিন্তু কিছু একটা মনে করে তিনি আগে সেই দরজার পাশে যে জানালাটা ছিল, যেটা দিয়ে দরজায় কেউ আসলে দেখা যায়, সেই জানালায় গিয়ে উঁকি দিলেন। উঁকি দিয়ে তিনি সেখানে কিছুই দেখলেন না। তিনি একটু অবাক হন। তিনি মনে করেন হয়তো বাইরে বাতাস চলছে খুব, সেই বাতাসের কারণে হয়তো দরজায় এরকম শব্দ হচ্ছে। ব্যাপারটা তিনি টোটালি ইগনোর করলেন। আর রনি ভাই এই ধরনের আধিভৌতিক বা অশরীরী কোনো ঘটনা কোনো সময় দেখেনও নি। তাই তিনি আসলে এই বিষয় সম্পর্কে জানতেনও না। তাই এই বিষয় নিয়ে ভয় পাওয়ারও তার কোনো কিছু ছিল না। যাই হোক, তিনি তার নিজের মতো করেই সময় কাটাচ্ছিলেন। আবার এটা বলে রাখা ভালো যে যেহেতু জঙ্গল খুব কাছে, এবং সেই জঙ্গলে কিন্তু
একটা নির্দিষ্ট এরিয়া বা যে ক্যাম্পিং যে জায়গাটাতে করে সেই জায়গাটা সুরক্ষিত বলেই লোকজন সেখানে যায়। কিন্তু এটাও মাঝে মধ্যে শোনা যায় যে সেসব সংরক্ষিত জায়গায় মাঝে মধ্যে কিছু জীবজন্তু ঢুকে পড়ে, এবং মাঝে মধ্যেই নাকি রনি ভাই বিভিন্ন জন্তুর আওয়াজ পেতেন। সব থেকে বেশি পেতেন শেয়ালের আওয়াজ তার মতে। শেয়াল শেয়াল আওয়াজ করতো, উম, বা বিভিন্ন জন্তু জানোয়ার বিভিন্ন ধরনের শব্দ করতো। তো তিনি ব্যাপারগুলো টোটালি ইগনোর করতেন সেদিন রাতে। তাই তিনি সেই শব্দের ব্যাপারটাও টোটালি ভুলে গিয়ে তার নিজের কাজে মনোনিবেশ করেন। তিনি ঘুমিয়ে যান। রাত 2টা কি 2:30টার দিকে হঠাৎ করেই তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি প্রথমে তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলেন না, যেহেতু পুরো রুমের লাইট অফ। কিন্তু ঘুম ভাঙার পর তিনি বুঝতে পারছেন যে তিনি কাঁপছেন, ভয়ে কাঁপছেন, আতঙ্কে কাঁপছেন। তিনি কিছুই দেখেননি, কিছুই শোনেননি, তিনি ঘুমিয়েছিলেন। কিন্তু ঘুমের ভেতরও তিনি কোনো স্বপ্ন দেখেননি। তিনি যদি কোনো স্বপ্ন দেখার কারণে যদি তার ঘুম ভাঙতো, ওই সময়টাতে তার মনে থাকতো যে তিনি কোন স্বপ্নটা দেখে তার ঘুম ভেঙেছে। তিনি মনেও করতে পারছেন না যে তিনি কোনো স্বপ্ন দেখেছেন কিনা বা ভয়ের কোনো কিছু দেখেছেন কিনা। কিন্তু তারপরও তার যখন ঘুম ভাঙে কোন একটা অজানা আতঙ্কে তিনি ভয় পাচ্ছিলেন, খুবই ভয় পাচ্ছিলেন। তার কাছে মনে হচ্ছিল যে আশেপাশে এমন কিছুর উপস্থিতি আছে যেটা তাকে আসলে আহ অরক্ষিত করে তুলছে বা যেটার প্রতি তিনি ভয় পাচ্ছেন। আরেকটা বিষয় তিনি লক্ষ্য করেন, সেটা হচ্ছে তার রুমটার বাইরে দিয়ে, অর্থাৎ তার ঘরের বাইরে দিয়ে কিছু একটা হাঁটা চলা করার শব্দ, এবং একটা বোটকা বিশ্রী একটা গন্ধ তিনি পাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছে বা তিনি এই গন্ধটা কোত্থেকে পাচ্ছেন, কি থেকে এই গন্ধটা আসছে। তার ঘুম টোটালি ভেঙে যায়। এরপর তিনি বিছানা থেকে নেমে সামনে যে জানালা, সেই জানালার সামনে গিয়ে তিনি পর্দা সরান। পর্দা সরিয়ে দেখার চেষ্টা করেন যে আশেপাশে কিছু আছে কিনা বা কিছু হয়েছে কিনা। হঠাৎ তিনি একটা শব্দ শোনেন, একটা আওয়াজ শোনেন, যেটা তিনি এখানে এসে এই প্রথমবার শুনলেন। শিয়ালের আওয়াজ তো আমরা অনেকেই শুনেছি বা অনেকেই জানি শিয়াল কিভাবে ডাকে। নেকড়ের আওয়াজ কি আমরা কেউ শুনেছি? বিভিন্ন মুভি বা বিভিন্ন ডকুমেন্টারিতে হয়তো আমরা শুনে থাকতে পারি, কিন্তু রনি ভাই কখনো নেকড়ের আওয়াজ শোনেননি। সেদিন রাতের বেলা তিনি যে আওয়াজটা শুনলেন, একটা দীর্ঘ, হাড় কাঁপানো, রাতের নিস্তব্ধতাকে চুরমার করে দেওয়া একটা জন্তুর আর্তনাদ, এবং সেটা অনেকক্ষণ যাবৎ হলো। তিনি বুঝতে পারছেন যে এটা হয়তো শেয়ালের আওয়াজ, কিন্তু শিয়াল তো এভাবে ডাকে না, একটু অন্যরকম ভাবে ডাকে। যাই হোক, সেদিন রাতে আর তার সাথে কিছু হয়নি, তিনি কিছু দেখেনও নি। তিনি এসে তার রুমে শুয়ে পড়েন। পরদিন সকালবেলা তার রুটিন আবার আগের মতোই শুরু হয়। সবকিছু আগের মতোই চলছিল। তিনি ভুলেই গিয়েছিলেন গতকাল রাতে তার সাথে কি ঘটেছে বা তিনি কি শুনেছিলেন। বিকেলবেলা তিনি যখন তার এক কলিগের সাথে কথা বলছিলেন আহ, বিভিন্ন বিষয়ে, এইসব কথা বলতে বলতে হঠাৎ করেই সে, তার যে কলিগ, সে একটা কুকুরের মজার কিছু কাহিনী বলতেছিল যে তার পাশের বাসায় একটা কুকুর আছে, সে কুকুরটা মাঝে মধ্যে এরকম মজা করে। ঠিক তখনই তার মনে পড়ে গতকাল রাতে তিনি একটা আওয়াজ শুনছিলেন। তো তিনি তার কলিগকে জিজ্ঞেস করেন, আচ্ছা, গতকাল রাতের বেলা আমি 2টা 2:30টার দিকে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শিয়ালের মতোই, কিন্তু অনেকটা দীর্ঘ আওয়াজ। তো তার যে কলিগ, যিনি আসলে জাতিতে হচ্ছেন আহ, ব্রাজিলীয়, ব্রাজিল তার বাড়ি, তিনি বলেন, কিরকম আওয়াজ একটু করে দেখাও তো। তো রনি ভাই চেষ্টা করেন আর কি সেরকম সেই জন্তুর মতো আওয়াজটা বের করবার। তো এটা শোনার পর যে রদ্রি, মানে যে ব্রাজিলিয়ান যে লোকটা, রনি ভাইয়ের ফ্রেন্ড, রদ্রি বলে, তুমি যে এই আওয়াজের কথা বলতেছো এটা তো আমার মতে নেকড়ের আওয়াজ, নেকড়ে এই ধরনের আওয়াজ করে। তো তখন তারা নেট ঘেটে, রদ্রি নেট ঘেটে রনি ভাইকে নেকড়ের এই আওয়াজটা শোনায়, এবং রনি ভাই বলেন যে হ্যাঁ, ঠিক এই আওয়াজটাই তিনি গতকাল রাত্রে শুনেছেন। এই কথা শুনে রদ্রি হাসে।
রদ্রি বলে যে না না না, তুমি ভুল শুনছো হয়তো, তুমি হয়তো স্বপ্নে অন্য কোনো আওয়াজ শুনছো, কারণ এই অত্র এলাকায় কোনো নেকড়ে নাই। নেকড়ে এই অত্র এলাকায় নাই, এটা সবাই জানে। তো রনি ভাই বলে নেকড়ে না থাকলে এই ধরনের আওয়াজকে শিয়াল করতে পারে? রদ্রি বলে আমি ঠিক জানি না এই বিষয়ে। যাই হোক, সে সময় এই কথার ইতি সেখানেই হয়। যাই হোক, রনি ভাইও আসলে ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামান না। তিনিও সবকিছু ভুলে যান। কোন একটা পশুর আওয়াজে এতটা চিন্তিত হওয়ার কিছু নাই। মানুষের জীবনে আরো সমস্যা আছে, আরো প্রবলেম আছে, যেগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকে। তাই এসব ছোটখাটো বিষয় ইগনোর করাই ভালো। তো তিনি আর এই বিষয়টা নিয়ে মাথায় ঘামান না, এবং তার ভেতর ভয় ডর একটু কমই ছিল। তাই তিনি এইগুলোতে ভয়ও পান না। সেদিন সন্ধ্যার পর সবাই যখন চলে যায়, রনি ভাই তার নিজের মতো তার নিজের রুটিনেই ব্যস্ত ছিলেন। রাতের বেলা তিনি যখন খাওয়া দাওয়া করছিলেন, তখন 10টার মতো বাজে। হঠাৎ তিনি তার দরজার বাইরে কারো হাঁটা চলার আওয়াজ শুনতে পান। তিনি আজকেও একটু অবাক হন, কারণ তার এই দীর্ঘ 1.5 বছরের জীবনে গতকাল এবং আজকে যা ঘটছে সেটা একটু অনিয়মিত। আবার অর্থাৎ আমরা বলতে পারি রুটিনের বাইরে। এবার তিনি একটু সাহস করেই দরজা খুলে বের হন, বের হয়ে এদিক ওদিক উকি ঝুঁকি মারেন। তিনি আরেকটা ভয় করছিলেন, সেটা হচ্ছে কোনো চোর ডাকাত যদি হামলা করে ফেলে এখানে, সে একলা, আহ, তিনি তো আসলে আত্মরক্ষা করতে পারবেন না। গত 1.5 বছরে তিনি এরকম কোনো কিছুই দেখেননি, কিন্তু আহ, ঘটনা ঘটতে তো আসলে সময় লাগে না। যাই হোক, তিনি আশপাশটা ভালো করে টর্চ নিয়ে খুঁজে দেখেন। খুঁজে দেখার পর তিনি কিছুই দেখেন না। তিনি ঘুরে যখন তার রুমের সামনে এসে দাঁড়ান, ঠিক তখন তিনি একজন মানুষকে দেখতে পান, এবং তিনি সেই মানুষটাকে দেখে খুবই চমকে যান, এবং তিনি চিৎকার করে ওঠেন, এই তুমি কে? যে মানুষটা রনি ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়েছিল, সে 6 ফুটের উপরে লম্বা, ফর্সা একজন বিদেশি। তার চোখটা হচ্ছে অনেকটা ধূসর বর্ণের, তার লম্বা চুল, চুলের রঙও আপনার ব্রাউন কালারের চুল, যেটা কাঁধ পর্যন্ত নেমে এসেছে। একজন সুপুরুষ ব্যক্তি তার দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার জামা কাপড় খুবই মলিন, খুবই নোংরা মনে হচ্ছিল রনি ভাইয়ের কাছে। তাই প্রথম তিনি যেটা সন্দেহ করেন, এটা হয়তো কোনো চোর বা ডাকাত টাইপের কিছু একটা। তাই সে তার হাতে থাকা সেই টর্চ বাঁকিয়ে ধরেই তাকে হুমকি দিতে থাকে যে, এই তুমি কে, তুমি এখানে কি করো? তো এই কথা বলার পর তিনি দেখতে পান যে লোকটা দাঁড়িয়ে ছিল, সে একটু ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল, এবং সে কিছু একটা বলার চেষ্টা করছে তাকে হাত দেখিয়ে। রনি ভাই ব্যাপারটা সামলে নেওয়ার জন্য একটু থামেন এবং তাকে জিজ্ঞেস করেন, কি সমস্যা, আপনি এত রাতের বেলা এখানে কি করেন, আপনি কি ক্যাম্পিং এ এসেছিলেন? এটা বলে রাখা ভালো যে ওই সময়, যে সময়টার কথা আমরা বলছি, সে সময় সে ক্যাম্পিং এর জন্য কোনো লোক আসেনি। এটা তারা জানতেন। যারা ক্যাম্পিং এ ঢোকেন সেই জঙ্গলের ভেতর, তারা একই রুট দিয়ে ঢোকেন, এই রাস্তা দিয়েই ঢোকেন, এবং তারাও জানেন যে কারা আসছে বা এখন আছে কি নাই। তো তার ধারণা মতে কেউই আসলে এখন ক্যাম্পিং এর সময় না, অর্থাৎ বছরের এই সময়টাতে ক্যাম্পিং এখানে অফ থাকে। কিন্তু এই লোকটা এখানে এসেছে, এই লোকটার কারণ কি, মানে আসার কারণ কি? তিনি যখন সেই লোকটাকে জিজ্ঞেস করেন যে, ভাই আপনার এখানে কি করছেন বা আপনার কি দরকার, সেই লোকটা তাকে বলে যে তার খিদা লাগছে, তার প্রচন্ড ক্ষুধা লাগছে, তিনি কিছু খাবার চান, কিছু খেতে চান। তিনি দোকান দেখতে পেয়েছেন, কিন্তু তার কাছে সেই টাকাও নাই যে সে কিছু কিনে খাবে। তাই তিনি খাবারের জন্য তিনি গত 2 দিন যাবত এই এলাকার আশেপাশে ঘুরছেন, এবং গতকাল রাতেও তিনি এসেছিলেন, কিন্তু ভয়ে কিছু বলতে পারেননি, বা কিভাবে তিনি তার কাছে খাবার চাইবেন সেই লজ্জায় কিছু বলতে পারেননি, কারণ তিনি আগে কোনো সময় এই ধরনের পরিস্থিতিতে পড়েননি। রনি ভাই তার এই অসংলগ্ন কথা বা তার কথাবার্তা কিরকম জানি একটু অন্যরকম ভাবছিল, যে কথা বলতে বলতে আমার কেমন জানি তিনি একটু অন্যমনস্ক হয়ে যেতেন। রনি ভাইয়ের কাছে তার এই এই ক্যারেক্টারটাকে একটু অন্যরকম লাগে। আমরা এটাকে এভাবেও ধরতে পারি যে সন্ধ্যার পর থেকেই যেহেতু রনি ভাই একা থাকতেন, কোনো মানুষজন দেখতেন না, তাই এই লোকটাকে হঠাৎ এত বছর, 1.5 বছর এখানে একা থাকার পর হঠাৎ যদি একদিন দেখেন যে সন্ধ্যা বা রাতের বেলায় আপনি একজন লোক আপনার কাছে আসলো, তার সাথে আপনি কথা বলছেন, ওই ফিলিংসটা হয়তো একটু অন্যরকম।
তাই তিনি রনি ভাই বুঝেন যে এই লোকটার কাছ থেকে হয়তো আমার কোনো ক্ষতি বা ক্ষতির আশঙ্কা নেই। তাই তিনি লোকটাকে সামনেই বসার একটা জায়গা আছে, সেখানে তিনি বসান। বসে তাকে জিজ্ঞেস করেন কি সমস্যা, কি হয়েছে, আমাকে বলেন। আপনি কি ক্ষুধার্ত? সে বলে যে হ্যাঁ, আমি অনেক ক্ষুধার্ত। রনি ভাই বলে যে আপনি ঠিক আছে, এখানে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। এরপর রনি ভাই গিয়ে তার জন্য কিছু খাবার নিয়ে আসেন, খাবার তিনি সেখানে রাখেন। রনি ভাই লক্ষ্য করলেন লোকটা প্রচন্ড খিদে নিয়ে খুব দ্রুততার সহিত সে খাবার খাওয়ার চেষ্টা করছিল। কয়েকটা খাবার খাওয়ার পর মনে হচ্ছে তার ভেতরে একটু যন্ত্রণা হচ্ছে, তিনি আর খেতে পারছিলেন না। তিনি পানি চাইলেন, রনি ভাই তাকে পানি এনে দিল, তিনি পানি খেলেন। কিন্তু তিনি খাবারের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তিনি সে খাবারটা খেতে পারছেন না। রনি ভাই জিজ্ঞেস করলেন কি, আপনারা বললেন অনেক ক্ষুধার্ত, কিন্তু আপনি এখন খাচ্ছেন না কেন? কি খাবার ভালো লাগতেছে না? সেই লোকটা কোনো উত্তর দিল না। সেই লোকটা একটা ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে সে খাবারের দিকেই তাকিয়ে রইল। সে আবার চেষ্টা করলো খাবার খাওয়ার। রনি ভাই দেখলো যে না, সে আসলে খেতে পারছে না। রনি ভাই চিন্তা করে এই লোকটা কি অসুস্থ। রনি ভাই তাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার কি কোনো আপনি কি অসুস্থ কিনা, কারণ আপনি খাবার খাচ্ছেন না, আবার আপনি বলতেছেন আপনি ক্ষুধার্ত, খাবারের জন্য ঘুরতেছেন। আপনি এখন খাবার এনে দিলাম, কিন্তু আপনি খাবার খাচ্ছেন না। সে লোকটা বলতেছে যে খাবার তার গলা দিয়ে নাকি নামতেছে না, এবং তার ভেতরে যাওয়ার পর তার নাকি ভিতরে একটু পেইন হচ্ছে, এই জন্য সে খেতে পারছে না। রনি ভাই মনে করেন এটা হয়তো এই লোকটার কোনো মেডিকেল কন্ডিশন, যে কারণে হয়তো তিনি খাবার খেতে পারছেন না। তখন রনি ভাই তাকে বলে আপনার তো আসলে ডাক্তার দেখানো উচিত, বা মনে হচ্ছে আপনার শরীরে কোনো সমস্যা আছে। এই কথা বলার পর রনি ভাই লক্ষ্য করলেন লোকটা এক পলকে তার দিকে তাকালো, তাকিয়ে চোখটা নামিয়ে ফেললো। লোকটা যখন রনি ভাইয়ের দিকে তাকায়, রনি ভাই হয়তো ভুল দেখেছেন কিনা জানি না, তখন হয়তো তার মনে হচ্ছিল তিনি হয়তো জিনিসটা ভুল দেখেছেন। তার কাছে মনে হলো লোকটার দুইটা চোখ অন্ধকারে জ্বলজ্বল করে উঠলো, অনেকটা কুকুর বা বিড়ালের চোখ অন্ধকারের ভেতর যেরকম জ্বলজ্বল করে, ঠিক এরকম। এক মুহূর্তে এই জিনিসটা দেখার পর রনি ভাই যখন আবার ভালো করে তাকান, ততক্ষণে লোকটা চোখ নামিয়ে ফেলছে। এই জ্বলজ্বল করার দৃশ্যটা দেখে, বা 1 সেকেন্ড হয়তো ডিউরেশনটা, এই 1 সেকেন্ডের জন্য জ্বলজ্বল করা চোখটা দেখে হঠাৎ করে একটা ধাক্কার মতো খায় রনি ভাই। যেটা কি দেখলাম, তিনি আবার সাহস করে লোকটাকে বলতে পারতেছেন না যে আবার তাকান তো ভাই আমার দিকে। রনি ভাই একটু চুপ হয়ে যান। লোকটা কিছুক্ষণ নিচে তাকাবার পর আবার উপরে যখন তাকায়, তখন রনি ভাই দেখে যে না, তার চোখ স্বাভাবিক। তিনি মনে করেন হয়তো চোখে কোনো আলোর কোনো রিফ্লেক্টের কারণে হয়তো এরকম লাগছে। কিন্তু জিনিসটা এতই জেনুইন ছিল, এতই বাস্তব ছিল, যে আসলে রনি ভাই জিনিসটাকে ইগনোর করতে পারেন নাই। রনি ভাইয়ের পর লোকটাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ভাই, আপনি তো আসছেন, আপনি যাবেন কোথায়? লোকটা বলে ভাই আমার যাবার কোনো জায়গা নেই, আমি আমার বাড়ি ঘর আত্মীয় স্বজন যা আছে সবার কাছ থেকে বিতাড়িত, আমি সব ছেড়ে চলে আসছি। আপনি যদি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। রনি ভাইয়ের হঠাৎ করেই লোকটার প্রতি খুব মায়া চলে আসলো। তিনি নিজেও তার পরিবার ফ্যামিলি সবকিছু ছেড়ে এখানে একা আছেন, সেটার বাস্তবতা ভিন্ন বা সেটার কারণ ভিন্ন। আবার এই লোকটাও তার ফ্যামিলি পরিবার সব ছেড়ে এখানে চলে আসছে, কিন্তু তার কারণটাও ভিন্ন। হঠাৎ করেই তার মনে হলো যে এই পৃথিবীতে তিনি এবং তার সামনে যে ব্যক্তি বসে আছে, দুজনই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই হঠাৎ করেই লোকটার প্রতি তার এক ধরনের মায়া কাজ করা শুরু করলো। রনি ভাই বলল যে ভাই আপনার সাথে তো ওরকম জামা কাপড় দেখতেছি না, আপনার জামা কাপড়ের অবস্থা তো খুব খারাপ। আর আমার তো এখানে আসলে ওইভাবে থাকার কোনো ব্যবস্থা নেই, আমি নিজে একটা ছোট্ট একটা রুমের মধ্যে থাকি, সেখানে একজন ঘুমানো যায়। আপনি কোথায় থাকবেন? লোকটা কিছু বলে না। এক পর্যায়ে রনি ভাই বলে আচ্ছা ঠিক আছে, আমার রুমের বাইরে একটা করিডোরের মতো আছে, সেখানে যদি একটু ব্যবস্থা করে দিয়ে আপনি থাকতে পারবেন না আজকে রাতে? পরদিন সকালবেলা না হলে আপনি চলে গেলেন বা কোনো কোনো জায়গা দেখলেন থাকা যায় কিনা। লোকটা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। রনি ভাইও একটু খুশি হলেন যে যাক, আজকের রাতটা অন্তত তাকে একা থাকতে হবে না, একজন সঙ্গী আছে। তিনি সেই লোকটাকে তার রুমের বাইরে যে জায়গাটা খালি ছিল সেই জায়গাতে একটা চাদর, একটা যে স্লিপিং ব্যাগ ছিল যেটা নষ্ট ছিল,
সে স্লিপিং ব্যাগ এনে দেন। লোকটাও রনি ভাইয়ের এই বদন্যতায় খুব খুশি হয় এবং তাকে বলে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অন্তত আজকে রাতে আমার থাকার ব্যবস্থা করে দিলেন। রনি ভাই বলে, হ্যাঁ থাকার ব্যবস্থা তো করলাম, কিন্তু আপনি কিছু খেতে পারলেন না। সে লোকটা বলে, আচ্ছা সমস্যা নেই। এই কথা বলে সেই লোকটা তার দেওয়া সে স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে যায়, সে করিডোরের পাশে এসে শুয়ে পড়ে। রনি ভাইও তার রুমের ভেতর চলে আসেন। তিনি নিজের মতো সময় কাটাচ্ছিলেন, চিন্তা করছিলেন বিভিন্ন জিনিস। আবার এটাও ভাবছিলেন যে লোকটাকে কি রুমের ভেতরে নিয়ে আসবো, রাতের বেলা যদি কোনো জীবজন্তু আসে বা কোনো কিছু যদি কোনো সমস্যা যদি হয়। আবার চিন্তা করতেছেন যে এই বিদেশে হঠাৎ করেই কোনো মানুষের উপর বিশ্বাস করাটা ঠিক হবে না। এই কথা চিন্তা হতেই তিনি আবার তার রুমের দরজাটা ভালো করে লক করে দিলেন। তিনি তার নিজস্ব কিছু হিসাবপত্র ছিল, সেগুলো সব ঠিকঠাক করে তিনি লাইট নিভিয়ে শোয়ার আগে তার জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলেন সেই লোকটা কি করছে। তিনি দেখলেন যে সেই লোকটা স্লিপিং ব্যাগের ভেতর ঢুকিয়ে স্লিপিং ব্যাগের চেইন আটকিয়ে দিয়ে সেখানে শুয়ে আছে। যাই হোক, তিনি তার রুমের লাইট অফ করে এসে বিছানায় শুলেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমাবার পর রাত 2টা 2:30টার দিকে তার যখন ঘুম ভাঙে হঠাৎ করে, তিনি একটা জন্তুর গড়গড় গড়গড় আওয়াজ শুনতে পান। তিনি শুনতে পান একটা হিংস্র পশু শিকারের উপর ঝাঁপিয়ে পড়বার আগে যেরকম গড়গড় শব্দ করে, ঠিক সেরকম গড়গড় গড়গড় শব্দ হচ্ছে। এবার তিনি ভয় পান। তিনি বিছানায় যে অবস্থায় শোয়া ছিলেন সেই অবস্থা থেকে নড়ার ক্ষমতা তার ছিল না। হঠাৎ করেই প্রচন্ড আতঙ্কে তিনি জমে যান। তিনি ভয়ে সে অন্ধকারের ভেতরও চোখ খোলার সাহস করতে পারছিলেন না। তিনি চোখ বন্ধ করেই ছিলেন এবং তিনি শুনতে পাচ্ছেন সেই গড়গড় গড়গড় আওয়াজটা ঠিক তার রুমের চারপাশ দিয়ে হচ্ছে। সে সময় রনি ভাইয়ের মনে ছিল না যে তার ঠিক বারান্দায়, অর্থাৎ তার রুমের বারান্দায় করিডোরে একটা মানুষ শুয়ে আছে। সেটা তার মনে ছিল না সে সময়। তিনি শুনতে পেলেন সে আওয়াজটা বা সে পশুটা ঘুরতে ঘুরতে তার দরজার সামনে এসে দাঁড়ালো। বেশ কয়েকবার জোরে জোরে থাবা মারলো সে দরজায়। রনি ভাই ভয়ে আতঙ্কে জমে গেলেন। তিনি আল্লাহ আল্লাহ করতেছিলেন যে আল্লাহ দরজা যাতে না ভেঙে সেই ওই দরজাটা যাতে জন্তুরা না ভাঙতে পারে, কারণ দরজাটা যেভাবে সে ধাক্কা দিচ্ছিল তাতে মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। ঠিক এই ঘটনার 1 থেকে 2 মিনিট পর রনি ভাই তার জীবনের সব থেকে ভয়াবহ যে অভিজ্ঞতা বা সব থেকে ভয়াবহ যে আহ, চিল সেটা অনুভব করেন। তিনি শুনতে পান ঠিক তার দরজার সামনে দাঁড়িয়ে আছে যে পশুটি, সেই পশুটি তার ফ্রেন্ড রদ্রিগো বলেছিল যে আওয়াজটা একমাত্র নেকড়েরাই করে, সেই আওয়াজটা করলো। এবং এত কাছ থেকে সেই হুংকারে বা সেই হুংকারের যে শব্দের যে তীব্রতা যেটা ছিল, যে ভয়াবহতা লুকিয়ে ছিল সেই হুংকারের ভেতর, সেই আওয়াজের ভেতর, তার প্রত্যেকটা বিন্দু রনি ভাই ফিল করেন। তার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। তার কাছে তখন মনে হচ্ছিল তিনি কোনো অপার্থিব বিষয়ের মুখোমুখি হচ্ছেন। তার সাথে এখন খারাপ কিছু ঘটবে। ভয়ঙ্কর আতঙ্ক নিয়ে তার ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে। কিন্তু তিনি যেটা মনে করছিলেন যে তিনি হয়তো ভয়ে একটা চিৎকার দিলেন, কিন্তু নিজের গলার আওয়াজই নিজের কাছে তার অপরিচিত মনে হয়, কারণ তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হয়নি। রনি ভাই সেখানে হতভম্ব হয়ে বসেছিলেন। তিনি কি করবেন বা তার সাথে এখন কি হবে তিনি কিছুই জানতেন না। তিনি এক মনে আল্লাহ আল্লাহ করছিলেন এবং তার বিদেশে ফেলে আসা তার পরিবারের কথা চিন্তা করছিলেন। কিছুক্ষণ পর এভাবে তিনি আসলে কতক্ষণ বসেছিলেন তিনি আসলে জানেন না। কিছুক্ষণ পর তিনি যখন লক্ষ্য করলেন যে অনেকক্ষণ যাবৎ তিনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না, কোনো হাঁটাচলার শব্দ শুনতে পাচ্ছেন না, তখন তিনি একটু আশ্বস্ত হওয়ার চেষ্টা করলেন যে হয়তো সেই জন্তুটা সেখান থেকে চলে গেছে।
তিনি যখন একটু কমফোর্ট ফিল করলেন, ঠিক তখনই তার মনে হলো যে তার বারান্দায় তো আজকে একটা মানুষ শুয়ে আছে। তার কি হলো? তার সাথে কি খারাপ কিছু হয়েছে? তিনি যে দরজা খুলে বের হয়ে দেখবেন সেই সাহস তার ছিল না। দিনের আলো ফোটার আগে তিনি দরজা খুলতে পারবেন না আজকে। কিন্তু তার ভেতর এই টেনশনটা হচ্ছিল, সেই লোকটার কি হলো। তিনি চিন্তা করছেন যে সেই লোকটার সাথে খারাপ কিছু হলে তো আমি আসলে আওয়াজ শুনতাম, সেই লোকটার আর্তনাদ শুনতাম, কিন্তু আমি তো কিছুই শুনলাম না। কি হলো সেই লোকটা? এইসব চিন্তা করছিলেন তিনি তার রুমের ভেতর। তার ঘুম সেদিনের মতো একেবারেই চলে গেছে। এরপর যখন ভোরের আলো ফুটলো, তিনি প্রথমে জানালা দিয়ে দেখার চেষ্টা করলেন সেই লোকটা আছে কিনা। তিনি দেখেন সেই স্লিপিং ব্যাগটা ছেঁড়া, সেই লোকটা কোথাও নেই। সে ছিন্ন বিচ্ছিন্ন স্লিপিং ব্যাগটা দেখে রনি ভাই আতঙ্কে শিউরে উঠেছিলেন। তিনি দ্রুত তার রুমের দরজা খোলেন, খুলে সেই স্লিপিং ব্যাগটার কাছে যান। তিনি দেখেন কোন একটা হিংস্র পশু হয়তো সেই স্লিপিং ব্যাগটা আক্রোশে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। কিন্তু তিনি আশেপাশে, সেই লোকটা যদি আহতই হতো বা জখম হতো, তিনি আশেপাশে ব্লাড দেখতে পেতেন। কিন্তু তিনি আশেপাশে এরকম কিছুই দেখতে পাচ্ছেন না। তিনি টোটালি ধাঁধার মধ্যে পড়ে গেলেন। যাই হোক, পরের দিনের কর্মচঞ্চলতা আবার শুরু হলো। যেহেতু ক্যাম্পিং এর জন্য সেরকম এখন অতটা ভিড় নেই, তাই তারা একটু রিল্যাক্স। সেদিন রদ্রি যখন আসে, রদ্রি আসার পর রনি ভাই রদ্রিকে ঘটনাটা বলে। রদ্রি তো প্রথমে রনি ভাইয়ের উপর খুব রাগ করে যে তুমি এটা কোনো কাজ করছো, যে তুমি একটা অপরিচিত লোককে এখানে থাকতে দিচ্ছ। যদি তোমার কিছু হইতো, সেই লোকটা যদি তোমাকে রাতের বেলা খুন করে চলে যেত, তোমাকে তো বাঁচাবার কেউ ছিল না। লুটপাটের কথা আলাদা, তো তোমাকে যদি সে মেরে দিত, তাহলে তুমি কি করতা? রনি ভাই বুঝে যে না ঠিক আছে, কিন্তু রনি ভাই তাকে এটাও বলে যে আসলে ওই পরিস্থিতিতে তাকে মানা করার মতো ছিল না আমার, আর লোকটাকে দেখে তার ওরকম মনে হয়নি। তখন রদ্রি বলে যে পৃথিবীর তুমি এখনো কোনো কিছুই দেখোনি, পৃথিবী অনেক খারাপ। যাই হোক, ভবিষ্যতে এই কাজ করবো না। আর ওই লোক যা ইচ্ছা তা হইছে, ওইটা নিয়ে তুমি চিন্তা করবা না। শুধু শুধু এসব জিনিস চিন্তা করবা বা এসব জিনিসের মধ্যে জড়াবা, তুমি নিজে বিপদে পড়বা। অতএব ওই ব্যাপারটা টোটালি ভুলে যাও। আর এরকম ঘটনা যে তোমার সাথে ঘটছে, এটা তুমি আমারে বলছো ঠিক আছে, কিন্তু তুমি আর কাউকে বইলো না। সাপোজ যদি কোনো কারণে সেই নেকড়েটা বা সেই নেকড়ের আওয়াজ তুমি শুনছো, সেই নেকড়েটা যদি তাকে টেনে টেনে জঙ্গলের ভিতর নিয়ে যায়, তোমার তো কিছু করার নেই সেখানে। তাই এসব বিষয় নিয়ে তোমার কথা না বলাই ভালো, বা এইসব বিষয় তুমি ইগনোর করো। আর ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু হয়, টোটালি সেফটি মেনটেন করবা, কাউকেই থাকার জন্য তার জায়গা দিবা না। রনি ভাইও রদ্রির কথা শোনে। যাই হোক, তার নিজের মতো তিনি সেদিনের মতো কাজকর্ম করছিলেন, কিন্তু তার মন বসছিল না কাজে। তার মাথা ঘুরছিল লোকটা কোথায় গেল। লোকটা কি মারা গেল? লোকটাকে কি সত্যি নেকড়ে ধরে নিয়ে গেছে? কিন্তু এই অত্র অঞ্চলে তো নেকড়ে থাকে না। তাহলে ওটা কিসের আওয়াজ সে শুনলো? আবার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সে ক্যামেরা কিন্তু সিসিটিভি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রনি ভাই যেই জায়গাটাতে ছিলেন বা যে জায়গায় তিনি থাকতেন, ওই জায়গায় সিসিটিভি পৌঁছাতো না, বা সেই জায়গার ক্লিপ সিসিটিভিতে আসতো না। তাই তার আসলে দেখার সুযোগ নেই। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা সবাই যখন চলে যায়, তিনি তার রুমে চলে আসেন। তখনও আসলে দিনের আলো একেবারেই মরে যায়নি। হালকা আহ, একটু আলো তখনও ছিল। ঠিক তখন তিনি দেখতে পান সেই লোকটাকে। সেই লোকটা হাঁটতে হাঁটতে আসছে, এবং সে যেই জায়গা থেকে বা যে অঞ্চল থেকে হেঁটে আসছে সেটাই হচ্ছে জঙ্গল। এবং সাধারণত ওই সাইড দিয়ে কেউ জঙ্গলে ঢোকে না। ক্যাম্পিং এর জন্য জঙ্গলের একটা নির্দিষ্ট রোড আছে, জায়গা আছে, সেখান দিয়েই লোকজন ঢোকে। কিন্তু এই লোকটা জঙ্গলের অন্য একটা প্রান্ত থেকে তার দিকে এগিয়ে আসছে। এবার তিনি প্রচন্ড কৌতূহল ফিল করলেন। রদ্রি যে সকালবেলা বলে দিল যে এইসব বিষয়ে নাক না গলাতে, কিন্তু যেহেতু ঘটনাটা ঘটছে রনি ভাইয়ের সাথে, তাই তার কিউরিসিটি যে কোন লেভেলের সেটা হয়তো রদ্রি জানে না। তিনি লোকটাকে দেখে খুবই অবাক হন, এবং তিনি লোকটাকে হাত নাড়িয়ে ডাকেন। লোকটাও একটা হাত উঠিয়ে সেই তার যে সম্ভাষণ সেটার প্রতি উত্তর করে। রনি ভাই দাঁড়িয়েছিলেন, সেই লোকটা হাঁটতে হাঁটতে তার সামনে এসে দাঁড়ালো। রনি ভাই বলেন যে ভাই, আপনি কোথায় গেছিলেন? কালকে রাতে কি হয়েছিল আপনি জানেন?
আমি তো সকালবেলা উঠে দেখি যে আপনার স্লিপিং ব্যাগ পুরা ছেঁড়া। আর কালকে ওই দিন রাতের বেলা আমি একটা নেকড়ের আওয়াজ শুনছি আমার দরজার পাশে, আমার দরজা ধাক্কা দিচ্ছিল। আমি তো মনে করছি আপনার নেকড়ে ধরে নিয়ে গেছে। লোকটা কিছুই বলতেছে না। লোকটা কেমন জানি আনমনে তাকায় আছে রনি ভাইয়ের দিকে। রনি ভাই এতক্ষণ এত কথা বললো লোকটাকে, লোকটা একটা কথারও প্রতি উত্তর করলো না। কথা বলতে বলতে এক পর্যায়ে রনি ভাই ব্যাপারটা লক্ষ্য করে এবং রনি ভাই লোকটাকে বলে, ভাই কোনো সমস্যা কি হয়েছিল, আপনি কোথায় ছিলেন? তখন লোকটা বলে যে সে আসলে জানে না। তার যখন ঘুম ভাঙে তখন তিনি দেখেন তিনি জঙ্গলের ভেতর। রনি ভাই এই কথা শুনে খুবই অবাক হন। তিনি বলেন, আপনি জানেন না আপনি কিভাবে জঙ্গলের ভিতর গেছেন? আর আমার জায়গা থেকে আপনি জঙ্গলের যে দূরত্ব সেটাও তো কম না। আপনি কি ঘুমের মধ্যে হাঁটেন নাকি ভাই? লোকটা কোনো কথা বলে না। রনি ভাই বলে, ভাই একটু বলেন তো ভাই, কি সমস্যা? আর আমার মালিক বলছে যে আপনাকে আসলে থাকতে দেওয়া যাবে না এখানে। আপনি এখানে থাকেন না, আমার চাকরিতে সমস্যা হবে। লোকটা বলে, জি আচ্ছা। তখন সে লোকটা বলে যে সে খুব ক্ষুধার্ত, তাকে কিছু একটা খাবার দেওয়ার জন্য। তখন রনি ভাই তাকে আবার কালকের মতো, গতকালকের মতো তাকে কিছু খাবার দেয়। লোকটা খাবার ট্রাই করে, কিন্তু সে খেতে পারে না। ব্যাপারটা দেখে রনি ভাইয়ের এতই খারাপ লাগে যে একটা ক্ষুধার্ত লোক যে পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে আসছে, তার সামনে খাবার দেওয়া হলো, কিন্তু সে খাবার খেতে পারছে না তার শারীরিক কন্ডিশনের কারণে। ব্যাপারটা দেখাও খুব কষ্টের। রনি ভাই আবার লোকটার প্রতি প্রচন্ড মমতা ফিল করছিলেন। তিনি রনি ভাই আবার সেই লোকটাকে বলেন যে, ভাই আপনি একটু শান্ত হন। আপনি হয়তো একটু মানসিকভাবে আনস্টেবল, আমার কাছে মনে হচ্ছে। আপনি অন্য কিছু মনে করেন না, কারণ আপনি হয়তো কোনো ট্রমার ভেতর দিয়ে গেছেন। আসেন, আমিও এখানে একা থাকি, আপনিও যেহেতু একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, চলেন আমরা দুইজন কথাবার্তা বলি, এতে সময়ও কাটবে, হতে পারে আপনার স্ট্রেসটাও কিছু কমলো। লোকটা কোনো কথা বলে না, কিন্তু তার যে আগ্রহ আছে এই বিষয়ে সেটাও সে প্রকাশ করে না। যাই হোক, রনি ভাই ততক্ষণে বুঝে যায় যে হয়তো লোকটার অভ্যাস এরকম বা তার স্বভাব এরকম, সেটাও হয়তো কম কথা বলে। রনি ভাইয়ের পর তার নিজের জন্য খাবার নিয়ে আসেন। সেই লোকটাকে বলেন যে আমার খাবার দেখেও যদি কিছু খেতে পারেন, খাওয়ার চেষ্টা করেন। লোকটা বলে, আচ্ছা ঠিক আছে। রনি ভাই আরেকটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে লোকটার যে ফিজিক বা যে শারীরিক গঠন খুবই সুঠাম দেহের অধিকারী। তিনি যেটা বলছেন যে তিনি খেতে পারতেছেন না বা তার কোনো শারীরিক সমস্যা, সেটা কিন্তু তাকে দেখলে বোঝা যাবে না। তার পেশি খুবই মজবুত, তার মাসেলস, তার বাইসেপস খুবই স্ট্রং। রনি ভাই বলে যে, ভাই আমি তো আসছি বাংলাদেশ থেকে, এরকম এরকম কাহিনী, আমি আমার গ্রাজুয়েশন শেষ করার পর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, চাকরির জন্য পাই নাই, শেষ পর্যন্ত এই বিদেশে চলে আসতে হয়। এই বিভিন্ন কথাবার্তা তিনি সে লোকটাকে বলতেছিলেন। লোকটাও যে তার কথাবার্তা মনোযোগ দিয়ে শুনতেছিল সেটা রনি ভাই বুঝলেন। রনি ভাই এরপর জিজ্ঞেস করেন, ভাই আপনি যদি কিছু মনে না করেন বা আপনার যদি আগ্রহ থাকে, আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই, কিউরিসিটি জাস্ট। লোকটা তখন একটু হাসে। তখন লোকটা বলে যে আমার জীবনটা আর 10টা সাধারণ মানুষের জীবনের মতোই ছিল। হঠাৎ করেই সবকিছু এলোমেলো হয়ে গেল। রনি ভাই অবাক হয়ে লক্ষ্য করলেন, গতকাল এবং আজকে মিলিয়ে লোকটার সাথে তার যতক্ষণ কথা হয়েছে তার মধ্যে এই প্রথমবার লোকটা এত বড় একটা বাক্য একটু হলেও ইমোশন দিয়ে তার সাথে বলল। রনি ভাই বুঝতে পারতেছিলেন যে লোকটা হয়তো তার সাথে একটু সহজ হচ্ছে ধীরে ধীরে। রনি ভাই লোকটাকে কথা বলার সুযোগ দিয়ে চুপ হয়ে গেলেন। লোকটা বেশ কিছুক্ষণ নিচের দিকে তাকিয়েছিল, অনেকটা হয়তো নিজেকে সামলাবার চেষ্টা আর কি। এরপর লোকটা বলা শুরু করে যে তার হবি বা নেশা যেটা সেটা হচ্ছে ফটোগ্রাফি। তিনি ছবি তুলতে খুব পছন্দ করেন এবং তিনি ভালো ছবি তুলতেন। এবং তার খুব ইচ্ছা ছিল যে তিনি কোনো ডকুমেন্টারি চ্যানেলের সাথে কাজ করবেন, যেমন ডিসকভারি, এভাবে অন্যান্য যেসব চ্যানেল আছে, ন্যাশনাল জিওগ্রাফি। এবং সেই উদ্দেশ্যে তিনি বিভিন্ন জায়গায় তার তোলা ছবি জমা দিতেন। এভাবে ছবি জমা দিতে দিতে একদিন তার কাছে একটা লেটার আসে। সেটা হচ্ছে আহ, একটা চ্যানেলের এরকম একটা চ্যানেলের একটা অনুষ্ঠান আছে,
বা একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, সেখানে একজন ফটোগ্রাফার দরকার। সে যদি আগ্রহী হয়, সে যাতে তাদের সাথে যোগাযোগ করে। এবং এই কাজের জন্য তাকে আফ্রিকা যেতে হবে। আফ্রিকার জঙ্গলের বিভিন্ন বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণী আছে, কিছু গাছগাছরা আছে, এগুলো নিয়েই আর কি মেইনলি ডকুমেন্টারিটা তৈরি হবে। তো সেই লোকটাও খুব আগ্রহ হয়ে ওঠে এই ব্যাপারে। আমরা বলে রাখি যে আমরা সেই লোকটার যে নাম, সেই নামটা ধরে নিলাম, তার নাম হচ্ছে ডেভিড। তো ডেভিডও আসলে এই ব্যাপারটাতে খুবই উৎসাহী হয়, এবং তার নিজের যেহেতু এটা একটা প্যাশন, তাই সে খুবই আগ্রহী ছিল। তিনিও তার কথা মতো সেই চিঠিতে দেওয়া বর্ণনা মতো যেসব কাজ করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে, সেসব কাজ করেন, এবং এক পর্যায়ে তিনি আফ্রিকার একটা দেশে চলে যান। তো সেখানে যাওয়ার পর তিনি এতই খুশি ছিলেন, বা তার যে ক্যামেরা ক্রু ছিল, বা যারা ছিল আর কি, তাদের সাথে তিনি খুব অল্প সময়ের মধ্যেই ঘনিষ্ঠ হয়ে যান। এরপর তারা বিভিন্ন আফ্রিকার জঙ্গলের বিভিন্ন জায়গায় ছবি তুলতে থাকেন, বিভিন্ন জায়গা চষে বেড়ান। সময়গুলো ডেভিডের খুব ভালোই কাটছিল। এভাবে ঘুরতে ঘুরতে তারা একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেই জায়গাটাতে আহ, সেই এলাকার লোকজন যেতে তাদের মানা করছিল। অর্থাৎ জঙ্গলের যে পার্টটাতে তারা সে সময় যাচ্ছিল, সেখানে যে আদিবাসীরা থাকতো বা যে অধিবাসীরা থাকতো, তারা সেই টিমটাকে সেখানে যেতে মানা করছিল, কারণ তাদের ধারণা মতে সেই জঙ্গলে একটা হিংস্র পশু আছে। সেই পশুটা হচ্ছে নেকড়ে। এই নেকড়ে কথাটা শোনার পর রনি ভাই একটু তটস্থ হয়ে যান। তিনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করা শুরু করেন ডেভিডের দিকে। কারণ এই নেকড়ে ওয়ার্ডটা বা এই নেকড়ে জন্তুটা গত ২-৩ দিন যাবৎ তার আশেপাশে আছে, বা তিনি এই জন্তুটাকে এখন পর্যন্ত দেখেননি, কিন্তু তার একটা ভাইব তিনি ফিল করছেন জীবনে প্রথমবারের মতো। এবং তার সামনে যে আগন্তুকটা বসে আছে, সেই আগন্তুকও তার কাহিনীর ভেতর নেকড়ে ওয়ার্ডটা ইউজ করলো। তার মানে কি? তার মানে গতকাল বা তার আগের দিন যা ঘটেছে, তার সাথে কি এই লোকটা কোনোভাবে জড়িত? রনি ভাই চুপ হয়ে লোকটার কথা শুনছিলেন। লোকটা কি বলে সেটা শোনার চেষ্টা করছিলেন। যাই হোক, ডেভিড তার ঘটনা বলছিল। ডেভিড বলল যে তার টিমের যে মেইন ছিলেন আর কি, যে লিডার ছিলেন, তিনি ব্যাপারগুলো টোটালি ইগনোর করেন। তিনি বলেন যে এরকম প্রায় ঘটে থাকে, আমরা এসব সমস্যা আগেও ফেস করি, লোকজন যেতে মানা করে, এটা বিভিন্ন কারণেই হতে পারে, কিন্তু আসলে আলটিমেটলি সেখানে কিছু থাকে না। আর যে নেকড়ের কথা তারা বলছে, সেই নেকড়ে আহ, এই এই জায়গাটাতে অন্তত থাকার কথা না। নেকড়ে সম্পর্কে আমাদের লিসেনারদের যদি একটু ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এরকমের, পৃথিবীতে এখন পর্যন্ত হয়তো এইটাই একমাত্র প্রাণী যেটা মানুষের পোষ মানেনি। মানুষ সব প্রাণীকেই পোষ মানিয়েছে, এই নেকড়েকে কোনো সময় মানুষ পোষ মানাতে পারেনি। নেকড়েরা এতই হিংস্র। এবং নেকড়েরা সাধারণত দল বেঁধে চলার চেষ্টা করে, এবং এরা লিডারশিপ খুব ভালোভাবে মেনে চলে। প্রত্যেকটা নেকড়ের যে দল বা প্যাক, সেই প্যাকে একজন লিডার থাকে। অন্যান্য সবাই সেই লিডারের পথ অনুসরণ করে সব কাজকর্ম করে। যাই হোক, এটা নেকড়ে সম্পর্কে জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে সেই টিম লিডার বলছিলেন যে নেকড়ে তো কোনো সময় একা থাকে না, তারা একটা গ্রুপবদ্ধ ভাবে থাকে। আর এখানে তারা বলতেছে একটা নেকড়ের কথা, এটা হয়তো অন্য কোনো কিছু। যাই হোক, ওরা সেই গহীন জঙ্গলের ভেতর চলে যায়। সেই জঙ্গলে ঢোকার পর উম, সে ডেভিড এবং তার যেসব সহকর্মীরা ছিল, তারা নিজেদের মতো সব কাজ টাজ করছিল। করতে করতে সন্ধ্যা পার হয়ে যায়। তাদের সেই জঙ্গলে থাকার মতো ব্যবস্থাও ছিল। তাই সেই টিম লিডার বলেন যে আচ্ছা, আমরা আজকে তাহলে এখানেই থাকি। এখানে একটা দুর্লভ একটা প্রাণীর অস্তিত্বের কথা আমরা শুনেছি, আমরা দেখি পাই কিনা। রাতের বেলাও তারা সেই নাইট ক্যামেরা ট্যামেরা অন টন করে সেখানে তারা থাকে। বেশ রাতের দিকে তারা আসলে, জঙ্গলের ভেতর রাত খুব দ্রুত হয়ে যায়, খুব দ্রুত চারপাশ অন্ধকার হয়ে যায়। তো তারা যে ৪-৫ জনের টিম যেটা ছিল আর কি, তারা সবকিছু রাতের বেলা খাবার দাবার শেষ করে নিজেদের মতো স্লিপিং ব্যাগে ঘুমিয়ে পড়ে।
ডেভিডের ঘুম ভাঙে রাতের বেলা একজনের আর্তচিৎকারে। ডেভিড দ্রুত ঘুম ভেঙে উঠে বসে দেখে তার দুই হাত সামনে যে শুয়েছিল তার স্লিপিং ব্যাগটা কামড়ে ধরে আছে একটা বিশাল আকায় জন্তু, এবং সেই জন্তুটি আর কিছুই নয়, একটা নেকড়ে। সে নেকড়েটা ভয়ঙ্কর ভাবে গর্জন করছিল, এবং সে স্লিপিং ব্যাগ তার সেই শক্ত চোয়াল ধরে এত ওজনের একটা মানুষকে প্রায় শূন্যে তুলে ছুঁড়ে ফেললো। এবং এই দৃশ্যটা ডেভিড তার যে জায়গা সেখানে বসে বসেই দেখছিল। সে যে উঠে দৌড়ে পালিয়ে যাবে সেই শক্তি তার ছিল না। ডেভিড শুধু সেই নেকড়েটার দিকে তাকিয়েছিল। নেকড়েটা সেই তার যে সহকর্মী তাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ঘুরে তাকায় ডেভিডের দিকে। ডেভিড এবং সেই নেকড়েটা যখন চোখাচোখি হয়, ডেভিড বলে যে আমার সেখান থেকে নড়ার এক চুল মাত্র ক্ষমতা ছিল না। হঠাৎ করেই সেই নেকড়েটা লাফিয়ে পড়ে ডেভিডের উপরে। ডেভিডের উপর লাফিয়ে পড়ে ডেভিডের বাম বাহুতে তার শক্ত চোয়াল দিয়ে একটা কামড় দেয়, এবং কামড় দিয়ে সেই জায়গাটা ঝুলাতে থাকে। অর্থাৎ ডেভিডের মনে হচ্ছিল সেই নেকড়েটা তার এই বাহুটা যেন টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। সে প্রচন্ড আতঙ্কে, প্রচন্ড ব্যথায় চিৎকার করা শুরু করে, যে চিৎকারে আশেপাশে যারা ছিল, যারা একটু দূরে ছিল, তারা জেগে যায়, এবং তারা ভয় আতঙ্কে প্রথমে তো কয়েকজন দৌড় দেয়। এরপর তারা বোঝে যে না, এখানে তাদের সহকর্মীকে উদ্ধার করতে হবে। তখন তারা তাদের হাতে কিছু প্রোটেকশনের জন্য কিছু যন্ত্রপাতি ছিল, পাথর লাঠি টাঠি যা ছিল সেটা নিয়ে সেই নেকড়ের উপর হামলা করে। একটা পাথর এসে সেই নেকড়েটার মাথায় লাগে। নেকড়েটা তখন ডেভিডের হাতটা ছেড়ে দেয়, এবং সে সহকর্মীদের দিকে তাকিয়ে কয়েকটা হুংকার দিয়ে দৌড়ে সে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে যায়। ডেভিড খুব ভালোভাবেই আহত হয়েছিল, তাই তৎক্ষণাৎ কিছু ফার্স্ট এইড চিকিৎসা দিয়ে তাকে ধরে রাখা হয়। এরপর খুব সকালবেলায় তাকে খুব দ্রুত নিয়ে যাওয়া হয় কাছের একটা হাসপাতালে। সে হাসপাতালের ডাক্তারেরা যখন এই পুরো কাহিনীটা শুনে, তারা আসলে বিশ্বাস করতে যাচ্ছিল না। আর একটা নেকড়ে তাকে হামলা করবার পর সে যে বেঁচে ফিরে এসেছে, এটাও তাদের কাছে একটু অবিশ্বাস্য ছিল। হয়তো বেঁচে গেছে তার সহকর্মীরা ছিল বলে। যাই হোক, ফার্স্ট এইডের চিকিৎসা নেওয়ার পর যখন তারা হাসপাতালে যায়, হাসপাতালের ডাক্তাররা তাদের কিছু ট্রিটমেন্ট দেয়, এবং ওই হাড়টা, বাহুটাটা ভেঙে গিয়েছিল ডেভিডের। তাই সে আর তার টিমের সাথে কন্টিনিউ করতে পারে না। সে তার বাসায় চলে আসে। তার মন ভেঙে গিয়েছিল। তার জীবনের সব থেকে বড় প্যাশনের জায়গা বা তার আগ্রহের জায়গা ছিল এই ফটোগ্রাফি, এবং সে তার লাইফের এ যাবৎকালে সব থেকে বেস্ট অফারটা পেয়েছিল। কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাকে চলে আসতে হয়েছে। ডেভিডের ফ্যামিলিতে শুধু ডেভিডের বাবা ছিলেন এবং তার এক বোন ছিল। ডেভিডের এই অবস্থা দেখে তার বাবা বা তার বোন, তারা ডেভিডকে একটু বকাঝকা করে যে এই কাজ আর করা যাবে না। ডেভিড সে সময় কিছুই বলে না। ডেভিড ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, কিন্তু সে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখে যে তার প্রায় অনেক কিছুই মনে থাকে না। প্রায় সে রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে, তার ঘুম ভাঙে অন্য কোনো জায়গায়, এবং প্রায় তার শরীরে কাপড় থাকে না। এটা ডেভিডের কাছে একেবারেই অবাস্তব লাগে। এরকম 2-3 দিন ঘটার পর তার বাসার লোকজনও তাকে বলে যে কি সমস্যা, তুমি কোত্থেকে আসো, তোমার জামা কাপড় এরকম থাকে কেন? ডেভিড বলে সে কিছুই জানে না। ডেভিডের বাবা তাকে বলে যে তুমি একজন ডাক্তারের সাথে কথা বলো এই বিষয়ে, আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যার ভেতর দিয়ে তুমি যাচ্ছ সেই জঙ্গল থেকে আসার পরে। ডেভিড ডাক্তার দেখায়, ডাক্তাররা তারা শারীরিক ট্রিটমেন্ট করে বা চেক আপ করে। চেক আপ করবার পর দেখে যে না, তার কোনো সমস্যা নেই। আর একটা আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে ভাঙা হাড় জোড়া লাগতে ভালো সময় লাগে, কিন্তু ডেভিডের এই হাড় জোড়া লেগে গেছে মাত্র 15 দিনে। ডাক্তাররা যখন তার এক্সরে বের করে এবং সে যখন দেখে তার হাতটা জোড়া লেগে গেছে, ডাক্তাররা খুবই অবাক হয়। তাদের জীবনে এই ধরনের অবিশ্বাস্য ঘটনা কখনোই হয়নি। ডেভিডেরও মনে হচ্ছিল তার শারীরিকভাবে কিছু পরিবর্তন হচ্ছে।
তার হঠাৎ করে যেন শক্তি বেড়ে গেছে। সে যেই কাজ বা যেই ভারী কাজটা করতে সে আগে করতে পারতো না, সে এখন সেই ব্যাপারটা খুব ইজিলি করতে পারে। এবং আরেকটা বিষয় যেটা, তার ঘ্রাণ শক্তি বেড়ে গেছে প্রচন্ড। সে প্রচুর গন্ধ পেতে থাকে এবং র মিটের প্রতি তার একটা আলাদা ফ্যাসিনেশন জন্ম নেয়। মাংস দেখলে, কাঁচা মাংস দেখলে তার হঠাৎ ইচ্ছা জাগতে থাকে সেই মাংস খাবে। এবং ইচ্ছাটা এতই তীব্র এবং এতই অস্বস্তিকর যে ডেভিড বুঝতে পারে না সে কি পাগল হয়ে গেল, তার এরকম লাগছে কেন। একদিন রাতের বেলা ডেভিড নিজেকে খুঁজে পায় তার রেফ্রিজারেটরের সামনে। সে রেফ্রিজারেটর থেকে কাঁচা মাংস বের করে কচকচ করে চাবিয়ে খাচ্ছে। সে যখন নিজেকে এই অবস্থায় আবিষ্কার করলো, সে আসলে আতঙ্কিত হয়ে গেল। সে দ্রুত বাথরুমে গিয়ে কুলি করার চেষ্টা করলো, বমি করার চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। পরদিন সে এই বিষয়গুলো কাকে বলবে, তার বাবাকে বললে, তার বাবার সাথে তার অতটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল না, একটু দূরত্ব ছিল। তার বোনের সাথে শেয়ার করলে তার বোন যদি ভয় পায়, তার ওরকম বন্ধু বান্ধব কেউ ছিল না। তাই ডেভিড ব্যাপারটা নিজের মধ্যেই রেখে দেয়, ডেভিড যেভাবে বলে আর কি। এর বেশ কিছুদিন পর একদিন রাতের বেলা সে নিজেকে আবিষ্কার করে তার বাসার ফ্লোরে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায়। এবং সে যখন উঠে বসে, সে দেখে তার বাবা, তার বোন তার দিকে আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে অনেকটা দূরে, এবং তাদের হাতে ছুরি, একটা বড় রড। ডেভিড অবাক হয়ে জিজ্ঞেস করে তাদের কি হয়েছে, কি হলো। ডেভিডের বাবা বলে যে তুই বের হয়ে যা, তুই আর জীবন আমাদের বাসায় আসবি না, তুই বের হয়ে যা। আর ততক্ষণে তার বোন ফোন করে দিয়েছে পুলিশের কাছে, পুলিশ চলে এসেছে। পুলিশ এসে যখন তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন তার বাবা তার পুলিশকে বলে যে না, কিরকম কিছুই না, একটা জন্তু ঢুকে এসেছিল, একটা নেকড়ে এসেছিল এখানে। ডেভিড বুঝতে পারে না যে নেকড়ে, সে কোনো হিসাব মিলাতে পারে না। কারণ এই অঞ্চলে তো নেকড়ে আসবে না, আর তারা যেই জায়গায় থাকে এই জায়গায় নেকড়ে আসবে কিভাবে। এভাবে তো এই এই জনবহুল ব্যস্ততম শহরের ভিতর তো নেকড়ে চলাফেরা করার কথা না। আর তার বাবা, তার বোন যেসব কথা বলছে তার কোনো কিছুই বোধগম্য হচ্ছে না। কিন্তু তিনি এটা বুঝতে পারছেন যে এই বিষয়গুলোর সাথে সে নিজে কিছুটা হইলেও জড়িত, কিন্তু কিভাবে জড়িত, কেন জড়িত, সেটা তিনি জানেন না। এক পর্যায়ে ডেভিড তার বাবা বা তার বোনকে ছেড়ে বেরিয়ে পড়ে। সে একটা হোটেলে গিয়ে ওঠে। সে হোটেলে সে গিয়ে ওঠে ঠিকই, কিন্তু তার যখন ঘুম ভাঙে তখন সে অন্য কোনো জায়গায়, অন্য একটা শহরে। তার পরনের জামা কাপড় ছেঁড়া, তার সাথে কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। সে অর্ধনগ্ন অবস্থায় সেই শহরে একটা পার্কে শুয়ে আছে। এরপর সে যে আবার সেই শহরে যাবে, যে এই শহরের হোটেলে সে তার জিনিসপত্র রেখে এসেছিল, সেখানে ফেরত যাওয়ার মতো টাকা পয়সাও তার নেই। এবং সে এটাও বুঝতে পারতেছে না যে সে কিভাবে এখান থেকে এখানে চলে আসছে। এরপর বেশ কিছুদিন চলে যায়। সে এভাবেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে। রাতে ঘুমায় এক জায়গায়, কিন্তু রাত রাত যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে আরেক জায়গায় পায়। এভাবে ঘুরতে ঘুরতেই সে চলে এসেছে এই রনি ভাইয়াদের এই এলাকায়, এখানে। রনি ভাই এই পুরো ঘটনা একেবারে নিশ্চুপ হয়ে শুনছিলেন। রনি ভাই এবং আমাদের লিসেনাররা যারা এই ঘটনা শুনছেন, তারা ইতিমধ্যে হয়তো কিছু একটা যোগ বের করে ফেলেছেন যে এই ডেভিডই কি নেকড়ে, এই ডেভিডই কি নেকড়ে হয়ে যায়। ঠিক আমাদের লিসেনাররা যেটা চিন্তা করছেন, রনি ভাইও ঠিক এই চিন্তাটাই করছিলেন, যেটা খুবই ভয়ের, খুবই আতঙ্কের, খুবই অবাস্তব, কল্পকাহিনীর মতো লাগে।
রনি ভাইয়ের চেহারা বা মুখ দেখে ডেভিড বুঝতে পারে যে রনি ভাই ভয় পাচ্ছেন। ডেভিড জিজ্ঞেস করে রনি ভাইকে যে তুমি কি আমার ঘটনাটা শুনে ভয় পেলে? তোমার কি ধারণা আমার সাথে কি হয়? রনি ভাইয়ের কথা বলার শক্তি ছিল না, তিনি কোনো কথাই বললেন না। ডেভিড বলে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি সজ্ঞানে তোমার কোনো ক্ষতি করব না, এবং আমি আমার অজ্ঞানও বা জ্ঞান না থাকা অবস্থাও তোমার কোনো ক্ষতি হোক এটা চাই না। আমার শরীরে কি হয় বা আমার সাথে কি হয় তার বিন্দু মাত্র ধারণা আমার নেই, কিন্তু আমার সাথে যা হয় সেটা হয়তো সত্যি কিছু না, বা মানুষের কাছে সত্যি বলে কিছু না, বা আমার নিজের কাছেও লাগে না, কিন্তু এটা তো ঘটছে। রাতের বেলা আমি কি সেই নেকড়ে হয়ে যাই? কেন হয়ে যাই? আমি কি করি? আমি কেন সাধারণ মানুষের মতো খাবার খেতে পারতেছি না? কিন্তু আমার পেট কিন্তু ভরা। ডেভিডের এসব কথা শুনে রনি ভাই পুরো বাকরুদ্ধ হয়ে যান। তিনি ডেভিডের যে সংস্পর্শে এসেছেন বা ডেভিড যে তার সামনে বসে আছে, সে যে আসলেই মানুষ কিনা সেটা নিয়ে রনি ভাইয়ের সন্দেহ হতে থাকে। রনি ভাই জীবনও এই ধরনের আদি ভৌতিক বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্পর্কে কোনো খোঁজ খবরও করেননি, জানার আগ্রহ ছিল না তার, কোনো ঘটনা তার সাথে ঘটেও নি, তাই তিনি ব্যাপারগুলো জানতেন না। এই আধিভৌতিক ব্যাপারগুলোর যে ভয় বা আতঙ্ক কিরকম হয় সেটা হয়তো তার কাছে এর এখন তিনি ফিল করছেন বা এখন বুঝতে পারছেন, কিন্তু আগে কিন্তু তিনি বুঝতে পারতেন না। ডেভিড রনি ভাইয়ের অবস্থা বুঝতে পারে। ডেভিড বলে যে তোমার ভয় পাওয়ার কিছু নাই, তুমি তোমার রুমে যাও, আমি চলে যাব, আমি আজকে রাতটা তোমার ঘরের বাইরেই কাটাবো, সমস্যা নেই। যদি রাতের বেলা জেগেও যাই বা যদি আমি অন্য কিছু হয়েও যাই, তুমি দরজা খুলবে না, কারণ আমি চাই যে তোমার যাতে কোনো ক্ষতি না হয়। রনি ভাই ডেভিডকে বলে যে তুমি কি সকালে চলে যাবা? ডেভিড বলে, আজকের রাতটা অন্তত আমাকে একটু রহম করো, আজকের রাতটা আমি এখানে থাকি, কারণ আমি কোথায় যাব বা কোথায় যাই আমি আমি ঠিক জানি না। আজকে সকালে যখন আমার ঘুম ভাঙে তখন আমি এই এলাকাটার কাছাকাছি ছিলাম, এমনও হতে পারে যে আমি আজকে রাতে এখানে ঘুমালাম, পরদিন সকালবেলা আমি হয়তো অন্য কোনো স্টেটে চলে গেলাম, কিভাবে চলে যাই আমি জানি না, আমি কি নেকড়ে হয়ে যাই রাত্রে বেলা আমি তাও জানি না। রনি ভাই আর কোনো কথাই বলেন না। তিনি ডেভিডের থাকার যে জায়গা সেই জায়গায় বা সেই জায়গাটা দেখিয়ে দিয়ে তিনি তার নিজের মতো রুমে চলে যান, রুমের দরজাটা জানালা সবকিছু বন্ধ করে ঠিক মতো তিনি সেখানে বসে থাকেন। তার বিন্দু মাত্র ঘুম আসছিল না। এটা স্বাভাবিক। আপনার ঘরের বাইরে একটা অশরীরী যদি থাকে, আপনি জানেন যে আপনার ঘরের বাইরে একটা অশরীরী আছে, বা ঘরের বাইরে এমন একটা মানুষ আছে যে রাতের বেলা হয়তো অন্য কিছু হয়ে যায়, এবং এই কথাটা সেই মানুষও বিশ্বাস করে, এবং তিনি গত 2 দিন যাবৎ তার প্রমাণ পেয়েছেন। এই ধরনের ঘটনা যদি আপনার সাথে ঘটে সেক্ষেত্রে আপনার ঘুম আসাটা অস্বাভাবিক, ঘুম না আসাটাই স্বাভাবিক। সেদিন রাতের বেলা রনি ভাই চুপচাপ তার বিছানায় বসেছিলেন। তিনি তার দরজায় চাপা দেওয়ার জন্য একটা ভারী একটা টেবিল এনে সেখানে চাপ দিয়ে রেখেছিলেন, এবং তার ভেতর একটা অসুস্থ কৌতূহলও ছিল। কৌতূহলটা হচ্ছে, যদি সে রাতের বেলা নেকড়ে হয়ে যায়, জিনিসটা কি কোনোভাবে দেখা যায়, বা জিনিসটা কি আহ, দেখা যাবে, বা দেখা কি ঠিক হবে? আবার তিনি নিজেকে বলেন যে না, অসুস্থ কৌতূহল দেখাতে গিয়ে বিপদের সম্মুখীন হয়ে লাভ নেই। রনি ভাই তার নিজের মতো করেই তার রুমের ভেতর দরজা বন্ধ করে বসেছিলেন। রাতের বেলা হঠাৎ করে তার মনে হয় যে কে জানি খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর গলা দিয়ে আওয়াজ করছে। রনি ভাই জানে এটা কে, এটা হচ্ছে সেই আগন্তুকটা যে তার দরজার ঠিক বাইরে শুয়ে আছে, ডেভিড। হঠাৎ করেই রনি ভাই লক্ষ্য করেন ডেভিড ছটফট করতেছে। রনি ভাইয়ের ইচ্ছা হয় যে তিনি গিয়ে জানালা ফাঁক করে উঁকি দিয়ে দেখবেন, কিন্তু রনি ভাইয়ের সেই সাহস ছিল না।
হঠাৎ করেই তিনি দেখতে পান বারান্দায় হুটোপুটি জাতীয় শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ একজন রাগে গড়ে গর্জন করছে। এর 5 থেকে 10 মিনিট পর রনি ভাই একটা আওয়াজ শুনতে পান, একটা ভয়ঙ্কর গর্জন, যে গর্জন করতে পারে নেকড়েরা। এবং ডেভিড ভাই সেই ঘরের ভেতর, ডেভিড সেই ঘরের বাইরে অবস্থিত, সেই ডেভিডই নেকড়ে হয়ে গেছে এখন, এটা রনি ভাই বুঝতে পারেন। তার মনের একটা অংশ তাকে বলছে যে একটু দেখি, আবার তার ব্রেইন তাকে বলছে না, এই বোকামি করা যাবে না, এই বোকামি করা যাবে না। রনি ভাই চুপচাপ সেখানে বসেছিলেন এবং তার দরজার ওপাশে একটা অতিকায় জন্তু, একটা হিংস্র সাপদ নেকড়ে আছে। যে নেকড়েটা কিছুক্ষণ আগে মানুষ ছিল, মানুষ থেকে সে হঠাৎ করে নেকড়ে হয়ে গেছে। এই যে এই ঘটনা বা এই ধরনের আজব ঘটনা তিনি তার লাইফে কোনোদিন শুনেননি। এরকম ঘটনা যে মানুষের সাথে ঘটে সেটাও তিনি কোনোদিন শোনেননি, বা পৃথিবীর কোনো মানুষ শুনেছে কিনা সে সম্পর্কেও তার সে সময় বিন্দুমাত্র আইডিয়া ছিল না। হঠাৎ করেই সেই দরজার বাইরে দাঁড়ানো সেই ডেভিড বা নেকড়ে, আমরা যাই বলি, সে রনি ভাইয়ের দরজায় শব্দ করা শুরু করে। তার সমস্ত শরীর দিয়ে সে দরজায় আঘাত করা শুরু করে এবং তার চারপাশটা সেই পচা বোটকা গন্ধে ভরে যায়। রনি ভাই যে গন্ধ পেয়েছিল আগের 2 রাত, একটা পচা বিষাক্ত গন্ধ লাগছিল তার কাছে। কোনো প্রাণী, কোনো হিংস্র প্রাণীর বা কোনো প্রাণীর গা থেকে যেরকম গন্ধ আসে, ঠিক সেই ধরনের একটা বিশ্রী বোটকা গন্ধ। রনি ভাই শুনতে পাচ্ছিলেন বাইরে থেকে সেই হিংস্র জন্তুটা মরণ চিৎকার দিচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর এই নিস্তব্ধতাকে এই নেকড়ে তার হুংকারের মাধ্যমে চিরে খান খান করে দিচ্ছে। রনি ভাই লক্ষ্য করলেন সেই নেকড়েটা বা ডেভিড তার ঘরের চারপাশে দৌড়ানো শুরু করলো। দৌড়াচ্ছে, ঘুরছে, হয়তো সে কোনো জায়গা খুঁজছে বা ফাঁক খুঁজছে কিভাবে সে রনি ভাইয়ের রুমের ভেতর ঢুকতে পারে এবং রনি ভাইকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারে। রনি ভাই আতঙ্কিত অবস্থায় চারপাশ ভালোভাবে দেখছিলেন যে কোনোভাবে কি সে ভিতরে ঢুকতে পারবে। কিছুক্ষণ পর হঠাৎ তার বাম পাশের যে জানালা, সে জানালায় সে নেকড়েটা এসে খুব দ্রুততার সহিত খুব সজোরে একটা ধাক্কা মারে। কিন্তু সে গ্লাস ভাঙে না, কারণ গ্লাসের বাইরে লোহার একটা গারদ ছিল বা লোহার কিছু রড দিয়ে সেই জানালাটা প্রোটেক্ট করা ছিল। যদি সেটা না থাকতো তাহলে সেই নেকড়েটা সেই জানালা ভেঙেই তার ঘরের ভেতর প্রবেশ করত। রনি ভাই কাকে ডাকবেন, কাকে ফোন করবেন, কে তাকে এই অবস্থা থেকে বাঁচাবে তিনি বুঝতে পারতেছিলেন না। তিনি আতঙ্কিত হয়েছিলেন। সেই ক্ষেত্রে তিনি আবার দেখতেছেন সেই নেকড়েটা ঘুরে ঘুরে আবার দরজার সামনে আসছে। দরজার সামনে এসে আবার সে তার সমস্ত শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। রনি ভাই এক মনে আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও, আমি আর এখানে থাকবো না, আর এখানে থাকবো না। এভাবে কতক্ষণ যে চললো রনি ভাইয়ের কোনো আইডিয়া নেই। এরপর একেবারেই চুপ, সবকিছু চুপ। রনি ভাই তারও সাহস হয় না সে ঘরের দরজা খুলে বের হবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর সে আবার সেই নেকড়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু এইবার সেটা আসছে অনেকটা দূর থেকে। তার মানে কি, ডেভিড চলে গেছে? সে নেকড়েটা কি চলে যাচ্ছে বা দূরে কোথাও গেছে? সে কি এখন বিপদমুক্ত? রনি ভাই কিছুই বুঝতে পারছিলেন না। সকাল হয়। সকাল হওয়ার পরও তিনি এতটাই ট্রমাটাইজ ছিলেন যে তিনি দরজা খুলে বের হচ্ছিলেন না। তার কলিগেরা চলে আসে, তার কলিগেরা এসে যখন দেখে যে রনি এখনো ঘুম থেকে উঠেনি, তারা একটু অবাক হয়। রদ্রি আসে রনিকে ডাকার জন্য। রদ্রি রনির রুমের সামনে এসে দেখতে পায় রদ্রির দরজা বাইরে থেকে কোনো পশু আঁচড়েছে। তার ধারালো নখের আঁচড়ের দাগ রনি ভাই দেখতে পায়, এই সরি রদ্রি দেখতে পায়। রদ্রি ভয় পেয়ে যায়। রদ্রি দরজা ধাক্কানো শুরু করে এবং জিজ্ঞেস করে, রনি, রনি কি ভেতরে? এবার রনি ভাই যে সারা রাত জেগেছিল সে আওয়াজ দেয় যে হ্যাঁ আমি ভেতরে। তখন রনি ওঠে, উঠে দরজা খুলে
দরজা খোলার পর সে যখন রদ্রিকে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর কারণ হচ্ছে এতক্ষণ যাবৎ যে স্ট্রেসটা ছিল, যেই আতঙ্কটা তাকে অজ্ঞান হওয়া থেকে বাঁচিয়ে রেখেছিল, যে তার মনে হচ্ছিল সে যদিও ফেইন্ট হয়ে যায় সেক্ষেত্রে হয়তো সে মারা যাবে। তাই যখন সে তার ফ্রেন্ডকে দেখে, তার একটা রিলিফ আসে এবং হয়তো সেই সময় সে আসলে ওই ব্যাপারটা, অর্থাৎ তার বডি আর সাপোর্ট করে না তাকে, সে ফেইন্ট হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা ট্রিটমেন্ট দেওয়ার পর তাকে তার বস বা কলিগেরা যখন জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে তার সাথে, তখন রনি ভাই তাদের সব ঘটনা বলে। এই কথা শুনে কেউই আসলে রনি ভাইকে বিশ্বাস করছিল না, কারণ এই ধরনের ঘটনা কেউ শোনেনি, জানেনি, এবং এই অঞ্চলে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। কিন্তু রদ্রি যখন সবাইকে বলে যে তাহলে ওর ঘরের এসে নখের আঁচড় আসলো কোত্থেকে, আর ওই কথা আমাকে আগেও বলছে, তখন মালিক বা অন্য যারা ছিল তারা বলে এটা অন্য কোনো জন্তু জানোয়ার এসে এরকম শব্দ করছে, এই এলাকায় কোনো নেকড়ে নেই। রনি ভাই বুঝতে পারে যে এদের আসলে বোঝাবার চেষ্টা করে লাভ নেই, কিন্তু তিনি আর এখানে চাকরি করবেন না, তিনি এখান থেকে চলে যাবেন। যেই কথা সেই কাজ, রনি ভাই সেই জায়গায় চাকরি ছেড়ে দেন। ছেড়ে দিয়ে তিনি চলে আসেন জার্মানির মেন শহরে। সেখানে এসে তার এক ফ্রেন্ড ছিল, তার সেখানে থাকেন। সেখানে বেশ কিছুদিন থাকার পর তার আরেকটা জায়গায় চাকরি হয়। এটা কোনো 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 গ্রোসারি শপ না, এটা হচ্ছে আপনার একটা গাড়ির গ্যারেজে তার চাকরি হয়ে যায়। কিন্তু তারপরেও রনি ভাই এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করছিলেন, কারণ তিনি জিন জিনের কথা শুনেছেন, ভূতের কথা শুনেছেন, জিন ভূতের কাহিনী শুনেছেন, কিন্তু এই ধরনের যে মানুষ কোন একটা বস্তুতে রূপান্তরিত হয় এই ধরনের কোনো কাহিনী তিনি জীবনেও শুনেননি। তাই তিনি এইসব বিষয় নিয়ে একটু আহ, পড়াশোনার চেষ্টা করেন যে আসলে এরকম ঘটনা ঘটে কিনা। তখন তিনি জানতে পান নেটিভ আমেরিকার একটা মিথ আছে, বা বিভিন্ন অঞ্চলে এই মিথটা আছে যে ওয়্যারউলভস বলে একটা প্রজাতি আছে। এরা হচ্ছে এমন নেকড়ে যারা আগে মানুষ ছিল, এরা অভিশপ্ত। এরা কোন একটা অভিশাপে মানুষ থেকে নেকড়ে হয়ে যায়, এবং নেকড়ে হওয়া অবস্থায়, অর্থাৎ সেই মানুষটা যখন নেকড়ে রূপান্তরিত হয়ে আছে, সে সময় সেই নেকড়ে যদি অন্য কোনো মানুষকে কামড়ায় এবং সেই মানুষটা যদি বেঁচে যায়, সেক্ষেত্রে সেই মানুষটাও তাদের গোত্রের হয়ে যাবে, অর্থাৎ সেও একটা ওয়ার ওলভস হয়ে যাবে, অর্থাৎ নেকড়ে মানব হয়ে যাবে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এরা নাকি মানুষ হয়েই থাকে, কিন্তু যখন ফুল মুন হয়, পূর্ণচন্দ্রের রাতে, তারা মানুষ থেকে নেকড়েতে পরিণত হয় এবং ঠিক নেকড়ের মতোই তার চারপাশে যেসব জীবিত প্রাণী আছে তাদের তারা শিকার করে। অনেকে বোঝেও না যে সে এরকম হয়ে গেছে, আবার অনেকে নাকি এই বিষয়টাকে আশীর্বাদ হিসেবে না, অনেকে নাকি বিষয়টা কন্ট্রোল করতে পারে। রনি ভাই জানেন না ডেভিড কি সেই ওয়ারওলভস, সেই নেকড়ে মানব। কারণ ডেভিডের গল্পেও বা ঘটনাতেও আমরা শুনেছি তাকে একটা নেকড়ে কামড়েছিল। তাহলে কি যে নেকড়েটা ডেভিডকে কামড়েছিল সেটা কি ওয়ারউলভস ছিল? আমরা জানি না। এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে, এমন অমীমাংসিত ঘটনা আছে, যেসব ঘটনা আমরা বোঝার চেষ্টা করলেও বুঝতে পারি না। আল্লাহ পাক আমাদের এই পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনার সৃষ্টি করেছেন, যা মানুষের এই ক্ষুদ্র মস্তিষ্কে বিশ্লেষণ করা, অনুধাবন করা বা বোঝা সম্ভব না। সবকিছুই মহান আল্লাহ পাক জানেন। আমরা শুধু তার, তিনি আমাদের যেসব তথ্য জানার অধিকার দিয়েছেন, বা তিনি চান যে মানুষ এগুলো জানুক, সেগুলোই আমরা জানি। এর বাইরে কোনো কিছু জানার ক্ষমতা আমাদের নেই, যদি আল্লাহ পাক না চান। রনি ভাইয়ের ঘটনা এতটুকুই, অলৌকিক ঘটনা এতটুকুই। তার জীবনের মতোই চলছে। পরবর্তীতে তিনি কখনোই আর সে ডেভিডকে দেখেননি, কিন্তু তিনি চান যে ডেভিডকে একদিন দেখতে, এটা তার মনের
চাওয়া। রনি ভাই প্রায় 15 বছর বিদেশে ছিলেন, তারপর তিনি দেশে ফিরে এসেছেন, বর্তমানে তিনি দেশেই আছেন। এবং আপনারা হয়তো অনেকেই তাকে চিনে ফেলতে পারেন, তাই আমরা তার নামটা উল্লেখ করছি না। যাই হোক, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আর ঈদে আপনাদের জন্য বেশ কিছু চমক অপেক্ষা করছে। মহিবুল্লাহ হুজুর তো থাকছেনই, সাথে আপনারা আরেকজনের ঘটনা খুবই পছন্দ করেন, সেটা হচ্ছে আরিফ হুজুরের ঘটনা, যেটা ইমন রাজ ভাই আমাদের পাঠিয়ে থাকেন। আমাদের ইতফাক নামে এপিসোড প্রচার হয়েছিল, সেখানে ইতফাকের ঘটনা আপনারা শুনেছেন। একটা দীর্ঘ দীর্ঘ এবং দীর্ঘ, তিনবার দীর্ঘ বললাম কারণ ঘটনাটি অনেক বড়। সেই দীর্ঘ ঘটনাটি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা শোনাবো ঈদ এপিসোডে। আজকে সবাই ভালো থাকবেন। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই কথা বলার কারণ হচ্ছে, অনেকেই আমাদের ঘটনা শোনেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, যেটা আমরা আমাদের চ্যানেলের অ্যানালাইটিক্স থেকে দেখতে পাই। তাই যদি আপনারা মনে করেন যে আমাদের ঘটনা আপনাদের এন্টারটেইন করছে, তাহলে হয়তো আমরা আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন পেতেই পারি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনাদের কাছে যদি ভালো কোনো ঘটনা থেকে থাকে, একটু ইউনিক ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা চেষ্টা করব, আমাদের সর্বোত্তক চেষ্টা থাকবে আপনার এই ঘটনাটি যাতে আমরা ভালোভাবে আমাদের লিসেনারদের সাথে শেয়ার করতে পারি। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।